স্ট্র্যাটেজি একমাত্র পথ যে পথে তুমি নিটে সাকসেসফুল হতে পারো। বারংবার বলছি, তুমি প্রচুর ভালো স্টুডেন্ট হতে পারো, তুমি মেবি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে র্যাঙ্ক করলে তোমার হাওড়া থেকে, বাট ইট ডাজন্ট সিকিউর মানে তুমি নিট দিয়ে পাবে। নিট পুরো টেকনিক্যাল ব্যাপার, এবং আর মাত্র 2 মাস আছে। আমি 2 মাসে কি করব, কিভাবে পড়বো, আমার এই অ্যাপ্রোচটাই তোমাদের শেখানোর জন্য আমি আজকে এখানে এসছি। কাউন্সিল টোটাল 3খানা সেট করেছে, সেট 1, সেট 2, সেট 3। সেট 2টা আমার দায়িত্বে আছে। প্রত্যেকটি কোশ্চেনের ডিটেল উত্তর তোমরা ইউটিউবে পাবে। তার ফলে তোমরা অহেতুক স্লাইডে ছবি তুলবো নিয়ে ব্যস্ত থেকো না, বা একটা স্লাইডে ছবি তুলতে পারলাম না মুশকিলে পড়ে যাব, কিচ্ছু না। তোমাদের দরকার হলে এই সকল স্লাইড তোমাদের আমরা নিশ্চয়ই প্রোভাইড করে দেবো, প্লাস ইউটিউবে তোমরা পাবে। কিন্তু আমি যেভাবে পড়তে বলছি, চেষ্টা করো সেই অ্যাপ্রোচটা তৈরি করা। অ্যাপ্রোচ যদি না তৈরি করতে পারো, ভবিষ্যতে কিন্তু কোনোভাবেই নিট ক্র্যাক করা সম্ভব হবে না। সো আর বেকার কথা না বলে প্রথমেই আমরা স্টার্ট করি, তোমাদের একটা কাজ দিয়ে স্টার্ট করি। চলো লেখো তো দেখি, ক্যাপিটাল ই স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। প্লিজ সব মানে প্রত্যেকে খাতা পেনটা বের করে রাখো। আমি বেশি কিছু লিখতে বলবো না, বা তোমাদের জাজও করবো না, কারণ জাজ করার মতন পজিশনে তুমি নেই, আমিও নেই। আমি তো তোমাদের কাছে একদিনের জন্য এসেছি। ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। আবার বলছি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি। এই জেনোটাইপ সমন্বিত জীবে কত প্রকার গ্যামেট তৈরি হবে? ইংলিশে বলবো? উত্তর জানছি, সেই জন্যই তোমাদের স্টার্ট করেছি। জেনে নেব এই জেনোটাইপ সমন্বিত জীবে কত প্রকারের গ্যামেট তৈরি হবে। হাউ মেনি টাইপস অফ গ্যামেট আর প্রডিউসড from the organism having genotype capital A capital A, capital B small b, capital D small d, sorry capital D capital D। কে উত্তর দেবে বলো, একটু দাঁড়িয়ে জোরে বলো। 2 টাইপস, ভেরি গুড, বলো। 4 প্রকার, বসো। একজন 4 প্রকার বললো, একজন 2 প্রকার বললো। কোশ্চেনটা খুব ইজি, 2 প্রকার হবে কেন? আচ্ছা, এই ক্যালকুলেশন তো তুমি হলে বসে করতে পারবে না, কারণ আরো যদি বড় জেনোটাইপ দিই পারবে। এর একটা ফর্মুলা আছে 2 to the power n, 2 to the power n, where n equals to heterozygous locus, where n equals to heterozygous locus। দেখো এখানে ক্যাপিটালে কি হেটেরোজাইগাস, হোমোজাইগাস? তুমি তুমি আমি প্রথমে ভুল বলেছিলাম, মানে একটা অন্য জেনারে বলেছো, তুমি ঠিক বলেছো আমি জানি। ক্যাপিটালে হোমোজাইগাস, তাই তো? ক্যাপিটাল ডি এটাও হোমোজাইগাস, ক্যাপিটাল বি স্মল বি এটা, তাহলে 2 to the power n মানে এখানে 2 to the power 1। তাহলে কটা জেনারেল, কটা প্রকার গ্যামেট পাবো, বোঝা গেল? তাহলে এইরকম যদি একটা অঙ্ক দেওয়া হয়, আমি ইজিলি বলতে পারবো যে 2 to the power 1 আমার জেনোটাইপ হবে। ঠিক আছে, এইরকম অজস্র কোশ্চেন যেগুলো ট্রিক্সের উপর নির্ভর করে, আমরা পরবর্তীকালে এইরকম প্রচুর জিনিস করব। আর এখন আমরা শিখব যে কিভাবে কোন অ্যাপ্রোচে পড়াশোনা করতে হয়। দেখো ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি প্রোটনস নিড টু পাস থ্রু
F0 F1 component of ATP synthase to produce 10 molecules of ATP. ঠিক আছে? আচ্ছা, ইংরেজিতে কোশ্চেন লেখা আছে, কারো অসুবিধা আছে? আচ্ছা, কটা হবে? অপশন 1 10, অপশন 2 20, অপশন 3 25, অপশন 4 40। কেউ ট্রাই করবে? কেউ কি ট্রাই করবে? আচ্ছা, আমাকে একটু বলো তো, নিটের ফর্ম ফিল আপ কারা কারা করেছো? একটু হাত তোলো। নিটের ফর্ম ফিল আপ কারা কারা করেছো? ঠিক আছে, হাত দাও, হাত দাও। যারা করোনি, যদি ভবিষ্যতে মনে করো, বি সিরিয়াস। পাশের যে বন্ধুটি আছে তাকে কিছু নতুন জিনিস শিখতে দাও। কারণ পড়তে পড়তে দেখবে হয়তো প্রথমে একদম ফার্স্ট স্লাইডটা হাসি পাচ্ছে, যত স্লাইড এগোবে বুঝতে পারবে আমরা যেভাবে প্রিপেয়ার, আসছে বছর আবার হবে, এইভাবে কিন্তু নিট এগোতে থাকবে। সুতরাং বি সিনসিয়ার। এত কষ্ট করে একটা সেশন গভর্নমেন্টের তরফ থেকে অ্যারেঞ্জ করা তোমাদের কাছে খুব ইজি মনে হবে, কিন্তু ইটস কোয়াইট টাফ জব। অনেক মানুষকে এক জায়গায় আনতে পারলে কিন্তু এরকম একটা সেশন করা যায়। চলো, কেউ ট্রাই করবে? বলো, জোরে বলো বাবা। অপশন ডি, ওয়াই? কারণ কি? ভেরি গুড, খুব ভালো। দেখো, ও বললো অপশন ডি। অপশন ডি কেন? অপশন ডি এই কারণে যে আমরা যদি দেখি যে একটা এটিপি তৈরি করতে F0 F1 পার্টিকেল মানে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স 5, যাকে বলা হয় এটিপি সিনথেস। 4টে প্রোটন পাস করতে হয় অ্যাজ পার এনসিইআরটি। এর থেকে কম প্রোটন লাগে, কিন্তু অ্যাজ পার এনসিইআরটি 4টে প্রোটন লাগে। যেহেতু এনটিএ এনসিইআরটির ওপর ডিপেন্ড করে ইনস্ট্রাকশন হয়, আমরা আনসারটা এনসিইআরটি রেসপেক্টে করছি। সো সেই ক্ষেত্রে তাহলে একটা এটিপি তৈরি করতে যদি 4টে প্রোটন লাগে, তাহলে আমাদের এখানে কটা এটিপি বলেছিল? 10টা। তাহলে কটা আমার H+ লাগবে? কটা প্রোটন লাগবে? 4 ইন্টু নাম্বার অফ এটিপি, হ্যাঁ কি না? তাহলে যার এই ফর্মুলাটা জানা থাকবে সে কি করতে পারবে? এই আনসার উত্তর দিতে পারবে। আর যে জানে না সে দিতে পারবে না। এবার দেখো, এই যে 2 মাস তোমার মাত্র আছে, যা পড়ার হয়ে গেছে, যা কনসেপ্ট তৈরি করার হয়ে গেছে, নতুন করে কিন্তু আর কিছু হবে না। তাহলে আমরা এখন কি করব? আমরা প্রিভিয়াস ইয়ারের 5 থেকে 6 বছরের কোশ্চেন পেপার নেব, তার এমসিকিউ সলভ করব। ভালো করে শুনে নাও। প্রিভিয়াস ইয়ার সলভ করে তুমি এক্ষুনি প্রশ্ন করবে, স্যার ওই কোশ্চেনটা কোনোদিন আসবে? কোনোদিন আসবে না। তাহলে সলভ করে লাভ কি? তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা যদি কোনটা ঠিক শুধু করো, তাহলে সলভ করে কোনো লাভ নেই। সে তুমি যারই স্টাডি মেটেরিয়াল জোগাড় করো, তোমার কি করতে কি হবে? এইরকম একটা আনসার তুমি জেনে গেলে যে 40, এই আনসারটা আমরা দিলাম, কিন্তু অন্যান্য অপশনগুলো কেন নয় সেইটা তোমাকে জানতে হবে। ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা সেই অপশন অ্যানালিসিস করতে পারবো। যেমন এখানে দেখো, আমার ফার্স্ট অপশন যেটা দেওয়া হয়েছিল, সেই অপশন কি ছিল? আমার ফার্স্ট অপশনে দেওয়া ছিল 10। এখানে 10 হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ একটা এটিপি তৈরি করতে যদি 4টে প্রোটন লাগে, তাহলে 10 কোনোভাবে সম্ভব নয়। এটা ম্যাথামেটিক্যাল বেস, যার ফলে এটার 4টে অপশন অ্যানালিসিস ওইভাবে করা যাবে না। আমরা অন্যান্য স্লাইড দিয়ে দেখাচ্ছি অ্যানালিসিস কিভাবে করব। তাহলে আমি কি বললাম? প্রথমে যেটা কারেক্ট সেটা সম্বন্ধে জানবো, যেগুলো ইনকারেক্ট সেগুলো কেন ইনকারেক্ট জানবো। এটা আমার দুটো সেকেন্ড টিপস। থার্ড টিপস, যখনই তুমি কোনো একটা কোশ্চেন বা অপশনের মধ্যে নতুন কোনো ইনফরমেশন পাবে, বা এমন একটা ইনফরমেশন পেলে যেটা সম্বন্ধে তোমার ধারণা ইনকমপ্লিট, লেটস সে আমি ধরে নিচ্ছি যে এটিপি সিনথেস সম্বন্ধে তোমার আইডিয়া কম, হতেই পারে যে আমি 4th সেমিস্টার, 1st, 2nd, 3rd, 4th সেমিস্টার যা পড়াশোনা করেছি তাতে এটিপি সিনথেসটা আমি
ঠিক করে পড়িনি, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমি কি করব? প্রথম কাজ এনসিইআরটির বইটা থেকে ওইটুকুন পার্টে কি লেখা আছে পড়া, বুঝতে পারলাম। সেকেন্ড কাজ, তোমার যদি মনে হয় যে না আমি যেটা এনসিইআরটি থেকে পড়লাম আমার ঠিক আমি বুঝতে পারছি না, আমি আমার কনসেপ্ট ক্লিয়ার না, সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনের সদ্ব্যবহার করো। কি করবে? এটিপি সিনথেস লিখলে কতটা পড়বো, বেশি নয়, যে কোনো টপিকের তুমি কি করবে, তার বেসিক স্ট্রাকচার, ফাংশন, লোকেশন, এটা আমরা জানবই। তার বেসিক স্ট্রাকচার কি, ডিটেল স্ট্রাকচার না, এটিপি সিনথেসের ডিটেল স্ট্রাকচার অনেক কিছু হতে পারে। বেসিক স্ট্রাকচার, তার লোকেশন, তার ফাংশন, এই অ্যাসপেক্টটা আমরা যে কোনো ক্ষেত্রে ফলো করব। তাহলে লেটস সি তুমি এটিপি সিনথেস কোথায় থাকে জানো না, তার বেসিক স্ট্রাকচার কি নিয়ে তৈরি জানো না, কি করে জানো না, তুমি গুগলে টাইপ করলে যে লোকেশন, বেসিক স্ট্রাকচার, বেসিক ফাংশন অফ এটিপি সিনথেস করলে বেরিয়ে গেল, তুমি তোমার মতন করে লিখে নেবে। এরপরে তোমার ডাউট রইল না আমি না বুঝতে পারছি না, বা এই জায়গাটা আমার মনে হচ্ছে ইন্টারনেটে যেটা বলছে এতদিনে তোমার কিছুটা সেন্স গ্রো করেছে, সেই জন্য তুমি নিটের জন্য পড়ছো। স্কুলের টিচারের কাছে যাও যে ম্যাম বা স্যার আমি এই জায়গাটা দেখুন আমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। টিচাররা সব সময় রেডি থাকে তোমাদের সাহায্য করতে, তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরা আসো না বলেই আমরা বলতে পারি না কাকে বলবো, এই জিনিস আমি কাকে করাবো যদি তোমার ইচ্ছা না থাকে। সো নেক্সট দেখো আমরা কি করব, আমরা এবার আমি এটিপি সিনথেস টার্মটা নতুন পেয়েছি, তাহলে আমি এটিপি সিনথেসের যে টার্মটা নতুন পেলাম তাহলে প্রথমেই জানবো বেসিক স্ট্রাকচার কি। এটিপি সিনথেস দেখো দুটো স্ট্রাকচার নিয়ে তৈরি, একটা হচ্ছে এরকম একটা ফুটবলের মতন স্ট্রাকচার হুইচ ইজ কল হেড, এর 5খানা পলিপেপটাইড দিয়ে তৈরি, অনেক কিছু আমি কথা বলতে পারি, তোমার দরকার নেই। তুমি কি জানবে এইটার নাম F0, এটা কোথায় থাকে না ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে, ভেরি ইম্পর্টেন্ট এর লোকেশন জানা। কি করে এইটা F0 ইউনিটটা, এই যে সরি এটা F1, গোলটা F1, এই চ্যানেলটা হচ্ছে F0, এই চ্যানেলটা কি করে না প্রোটন ট্রান্সলোকেটিং চ্যানেল হিসেবে কাজ করে, এই রকম প্রোটন ট্রান্সলোকেটিং চ্যানেল হিসেবে কাজ করে। আর কি করে এই প্রোটন ট্রান্সলোকেটিং চ্যানেল হিসেবে কাজ করার জন্য কিন্তু এটিপি সিনথেসিস করতে হেল্প করে। সেকেন্ড পার্ট কি, F1 যেটা বলের মতন অংশ কোথায় থাকে, আমি যদি এই প্রশ্নটাই সেট করে দিই যে F0 F1 পার্টিকেলের F0 পার্ট কোথায় থাকে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়াল অন্তঃস্থপতায় ভেদ করে আছে, হ্যাঁ কি না, ইয়েস অর নো? কিন্তু এই যে পার্টটা, এই পার্টটা কি ভেদ করে আছে, গোল পার্টটা কি ভেদ করে আছে, নেই। তাহলে এই যে গোল পার্টটা, এই পার্টটা তাহলে কোথায় আছে, আমি যদি বলি F1 পার্টটা কোথায় আছে, 99% লিখবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আছে, লিখবে তো, লিখবে কি লিখবে না, কিন্তু আছে কোথায়, প্রজেক্ট টুয়ার্ডস মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটা মাইটোকন্ড্রিয়াল ধাত্র, হ্যাঁ কি না? দেখো আমাদের বইতে কি লেখা থাকে, F0 F1 পার্টিকেল কোথায় থাকে, অন্তঃস্থ মাইটোকন্ড্রিয়াল পর্দায়, আছে কি নেই? যারাই নিট পড়েছো যে কোনো বই, ভারতবর্ষের যে কোনো বইয়ে পড়ো, আছে কি নেই? অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা বইতে আছে। আমি তোমাকে যখন কম্পোনেন্ট ভাগ করে দিলাম, জিনিসটা কি এক দাঁড়ালো? দিস ইজ নিট, এইটাই নিট। তোমাকে আউট অফ বক্স কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, দয়া করে মাথা থেকে এই বোঝাগুলো নামিয়ে দাও যে আমাকে এত কঠিন কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে আমি পারবো না। তোমার জানা কোশ্চেন তোমার চোখের সামনে এইভাবে ডিজাইন করে দেওয়া হবে, তুমি ছেড়ে দিয়ে চলে আসবে বা উল্টো উত্তর লিখে দিয়ে চলে আসবে, বুঝতে পারলাম? সো দিস ইজ দ্য অ্যাপ্রোচ, তোমার কাছে যাই কোশ্চেন থাক তার কারেক্ট অপশন আমি অ্যানালিসিস করব, ইনকারেক্ট অপশন অ্যানালিসিস করব, নতুন যে ওয়ার্ড পাবো তাকে অ্যানালিসিস করব।
প্রত্যেকটা অপশন যদি তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন এইভাবে অ্যানালিসিস করে যাও, গ্যারেন্টি দিচ্ছি 70 থেকে 80টা কোশ্চেন আউট অফ 90 তুমি এমনি করে আসবে। লাস্ট 5 থেকে 7 বছরের কোশ্চেন সিম্পল, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে অ্যানালিসিস করতে হবে। নিজের ইচ্ছা মতো শুধু এইটা কারেক্ট অপশন চলে গেলাম, তুমি লক্ষ লক্ষ এমসিকিউ সলভ করে গেলেও কমন পাওয়াতে পারবে না। আমি তোমাদের বোঝাতে পারছি? আমি তোমাদের নতুন করে এমসিকিউ শেখাতে আসিনি, আমি তোমাদের অ্যাপ্রোচ শেখাতে এসেছি। দেখো, এই যে এটিপিটা তৈরি হয়েছে, তোমরা পিএমএফ বা প্রোটন মোটিভ ফোর্সের নাম শুনেছো? তাহলে কি ঘটে? প্রথমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, তারপর কি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্টের পর যখন প্রোটনটা ফ্লো করে, অর্থাৎ বহিস্থ থেকে যখন ইন্টার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে যখন ধাত্রের দিকে H+ ঢুকছে, তাকে বলা হয় প্রোটন ফ্লো। ওই সময়ে কিন্তু ওই যে মাথার মতন অংশটা দেখলে, সেটা মোটরের মতন কাজ করে, এরকম ঘুরতে গিয়ে যে এনার্জিটা রিলিজ হয়, সেইটা এডিপি পিআইকে দিয়ে এটিপি তৈরি করে। সো দিস ইজ দ্য প্রোটন গ্রেডিয়েন্ট অ্যান্ড কেমো অসমোসিস। এই বেসিক ধারণা যদি থাকে, প্রথমে ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট ছেড়ে, তারপরে কি ঘটে? তারপরে প্রোটন ফ্লো হয়, তারপরেই কিন্তু এটিপি সিনথেসিস হয়। শুধু ইলেকট্রন ফ্লো এর জন্য কিন্তু এটিপি সিনথেসিস হয় না। দ্য মেন রিজন, এই ঘটনা, এই দুটো ঘটনাকে সাইমালটেনিয়াসলি হতে হবে। ইলেকট্রন ফ্লো ফলোড বাই প্রোটন ফ্লো ফলোড বাই এটিপি সিনথেসিস। বোঝাতে পেরেছি? আই হোপ বুঝেছো। তাহলে কি কনসেপ্ট আমরা কি পেলাম? H+ equals 4 into number of ATP molecules equals to তোমার 48। এটাকে উল্টো করে দিতে পারে, তোমাকে প্রোটনের নাম্বার দিয়ে দিল। লেটস তোমাকে এই কোশ্চেনটাই দিল যে কেমো অসমোসিসের মাধ্যমে 50H+, বা আমি একটু ইজি করে দিই, 40H+ লেগেছে বা প্রোটন লেগেছে, তাহলে কটা এটিপি তৈরি হবে? কটা হবে? 10টা হবে। মানে আমি তোমাকে এইভাবে দেখালাম, এই কোশ্চেনটা তোমাকে উল্টো ভাবে দিতে পারে। তো এইগুলো কিন্তু মাথায় রাখবে, যারা ভালো ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে এইগুলো প্রবলেম নয়, কিন্তু যারা একটু মধ্যম সেম কোশ্চেন ঘুরিয়ে দিলেই কিন্তু অপশন ভুল দিকে চলে আসে। চলো নেক্সট, একটা দারুণ কোশ্চেন। তার আগে একটু ভালো ছেলে মেয়েদের টেস্ট করি। আচ্ছা, আমাদের বইগুলোতে লেখা থাকে না যে উদ্ভিদ হরমোন একটা পার্টিকুলার কাজ করে বা প্রাণী হরমোন একটা পার্টিকুলার কাজ করে। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে উদ্ভিদ হরমোন কত পরিমাণে লাগে, কত পরিমাণে লাগে, কে বলবে? বা প্রাণী হরমোন যে কাজ করে কত পরিমাণে লাগে? একটা ধরো, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো সেনিসেন্স বা পত্রমোচন, যে কোনো একটা জিনিস ধরো, এইটা করার জন্য ওই পার্টিকুলার হরমোন নিয়ে কতটা পরিমাণ হরমোন লাগবে, কে বলবে? স্টুডেন্টরা বলে চেষ্টা করো না, মানে ইন্টারাক্টিভ না করলে তোমাদেরও ভালো লাগবে না, আর আমার উদ্দেশ্যটাও হবে না। কত পরিমাণ হরমোন লাগে জানা আছে কারোর? আমি উত্তর দিচ্ছি তাহলে। বইতে লেখা থাকে অল্প পরিমাণ, লেখা থাকে তো স্বল্প পরিমাণে ব্যবহৃত, ভেরি স্মল অ্যামাউন্ট। এই ভেগ টার্ম গুলো থেকে নিজেকে অ্যাবসলিউটলি দূরে রাখতে হবে। বহু জায়গায় লেখা থাকে তাকে, তাকে অমুক বলে। এবার তুমি পড়তে গিয়েই বোঝো তাকে কি আমি জানি না, তাকেটা কে জানি না। এই সব ভেগ টার্ম থেকে নিজেকে সরাতে হবে। অল্প পরিমাণ মানে কি? এই জায়গাতেই তোমার কনসেপ্টের ক্লিয়ারেন্স নেই। এই ক্লিয়ারিটি যদি না থাকে, এবার আমি তোমাকে যখন জানাবো তুমি দেখবো অদ্ভুত। জেনে রাখো, উদ্ভিদ বা প্রাণী হরমোন মিলিমোলার কনসেন্ট্রেশনে কাজ করে। কিছু কিছু হরমোন সেন্টিমোলার, ইভেন দেখা গেছে ফেমটোমোলার, মানে 10⁻⁻15 এই কনসেন্ট্রেশনে কাজ করে। এবার তুমি ধরো কোনো রিসার্চ স্কলার, তোমাকে বলা হলো যে তুমি একটা প্লান্ট হরমোন অর্ডার দাও, তুমি কি 10 ml প্লান্ট হরমোন অর্ডার দেবে? দেবে কি? ও তো লাগবে 10⁻⁻15 এই কনসেন্ট্রেশনে। বোঝা গেল হরমোন কত লোয়ার কনসেন্ট্রেশনে কাজ করে।
প্লান্ট অ্যানিমাল হরমোন দেখা যাবে 10⁻⁻6 থেকে 10⁻⁻12 মিলিমোলার কনসেন্ট্রেশনে কাজ করে। এবার তুমি কি হরমোন এমএলএ অর্ডার করবে? তোমাকে সেই রিসার্চ কলেজ দেবে কেউ রাখবে? আমি বোঝাতে পেরেছি? তাহলে দেখো এতদিন আমরা এত হরমোন পড়েছি, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে হরমোন কি পরিমাণে, কোয়ান্টিটিভ অ্যানালিসিস যখন জিজ্ঞেস করলাম, একজনও বলতে পারলেন না। সবাই বলবে অল্প পরিমাণে। এই বুঝতে পারছো ভেক্টরগুলো আমি কি বোঝাতে চাইছি? এবং এইগুলোই ধীরে 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 আমাদের ব্রেন সেলস গুলোকে এমন করে দেয় যে আমরা অ্যানালিসিস করতে পারি না। এরপর থেকে এরকম যখনই টার্ন পাবে, তুমি কি সব জেনে বসে আছো? আজকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে যে এত বছর পড়াচ্ছি তোমায় বলছি, তুমি কি করে জানো? টিচারদের হেল্প নাও, নেট দেখো, ভালো কাজে ইউজ করো, ভালো ভালো পেপার গুলো দেখতে শেখো। চলো এই কোশ্চেনটা দেখো, আইডেন্টিফাই দ্য রোল অফ অ্যাবসাইসিক অ্যাসিড বলে চারটে অপশন দিয়েছে। প্রমোট স্ট্রেস টলারেন্স, কজেস স্টোমাটা ক্লোজার ডিউরিং ওয়াটার স্ট্রেস, ইন্ডিউসেস অ্যান্ড মেনটেন্স সিড ডরম্যান্সি অ্যান্ড ইন্ডিউসেস লিফ অ্যান্ড ফ্লাওয়ার সেন্সেন্স। দেখো এইটা আবার এক ধরনের প্রশ্ন। তোমরা যারা থার্ড সেমিস্টার দিয়েছো, এই ধরনের প্রত্যেক টাইপের কোশ্চেন তোমাদের থার্ড সেমিস্টারে দেওয়া ছিল তো? তোমরা প্রিভিলেজ, হয়তো থার্ড সেমিস্টারের কোশ্চেন দেখে মনে হয়েছিল যে এরকম কেন। তোমাদের নিটের সব রকমের কোশ্চেন টেস্ট করিয়ে দেওয়া হয়েছিল থার্ড সেমিস্টারে, কিন্তু একটু ডিফারেন্স আছে। থার্ড সেমিস্টারের সঙ্গে নিটের ডিফারেন্স কি? থার্ড সেমিস্টারের সঙ্গে নিটের ডিফারেন্স হচ্ছে, থার্ড সেমিস্টারে তোমাকে যে চারটে অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা অপশন একদম ডাইরেক্টলি ইন্ডিকেটিভ যে ওইটাই উত্তর হবে। নিটে কিন্তু সেটা হবে না। নিটের অপশন এমনই দেওয়া থাকবে তোমার সবগুলোই ঠিক মনে হবে। বুঝতে পারলাম? তার মানে একেবারে প্রিসাইজ স্টাডি না থাকলে তুমি হারগিজ বলতে পারবে না কোনটার অপশন কারেক্ট। সো নেগেটিভ মার্কিং বাড়তেই থাকবে। এম আই ক্লিয়ার? ফলে দেখো এই ধরনের প্রশ্ন যখন আসবে খুব ডেঞ্জারাস। অপশনও দেখো এ বি এন্ড সি, আবার দেখো বলছে এ বি ডি, এ বি সি ডি, মানে অদ্ভুত অপশন। যে তুমি যেটা কিছু ব্রেন খাটিয়ে দুটো অপশন হয়তো তুমি জানো, পারমুটেশন কম্বিনেশন করে মেলাতে পারছো না, কারণ সব রকম অপশন দেওয়া আছে, অপশনটাই এত জটিল করে দেওয়া আছে। এটাই যদি মানে আমরা থার্ড সেমিস্টার হতো, অপশনগুলো সিম্পল হতো। আমি বোঝাতে পেরেছি নিটের সঙ্গে ডিফারেন্স? বুঝে নাও, কারণ ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আই এম নট, আই ডিড নট টু ফেস দ্য মিউজিক। তো যত তাড়াতাড়ি বুঝবে এইরকম সেশন, তোমরা তো সবসময়, আমরাও আসতে পারি না, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি না। আজকে সুযোগ পেয়েছি, আমি জানি তোমাদের প্রচুর কষ্ট হচ্ছে, সকাল থেকে বসে আছে আর আমি তারপর বকবক করতে এসেছি। বাট ইন রিয়ালিটি দোজ হু আর অ্যাসপায়ার ফর নিট, দিস আর দ্য স্ট্র্যাটেজিস। এইগুলো ফলো না করলে নিট পাওয়া খুব কঠিন। দেখো অপশন 2 এ বি সি তিনটে কারেক্ট অপশন। এবার কেন? তাহলে আমরা প্রথম জানতে হবে অপশন 2টা কারণ কেন। কারণ অ্যাবসাইসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন বলা হয়, এটা অনেকে নাম শুনেছো। এখন স্ট্রেস হরমোন কেন বলা হয়, এই কথাটা বললেই অনেকে কিন্তু কমপ্লিট আনসার দিতে পারবে না। স্ট্রেস হরমোন অনেকগুলো কারণে বলা হয়। প্রথম কথা হচ্ছে এ স্টোমাটা ক্লোজার করতে পারে যাতে ওয়াটার কনজারভেশন হয়। যখন একটা প্লান্ট স্ট্রেসে আছে, তার কাছে যে ন্যাচারাল এলিমেন্ট গুলো দরকার স্ট্রেস কন্ডিশনে পাবে কি? তুমি যদি দরিদ্র পরিবারে জন্মাও, তোমার কাছে স্ট্রেস কি? তোমার কাছে পয়সা নেই, তা তুমি কি করবে? এমন ব্যবস্থা করবে যাতে পয়সা সবচেয়ে কম খরচা করতে হয়। ঠিক যখন স্ট্রেসে কোনো প্লান্ট থাকবে, তখন কি হবে? তার ওয়াটারের চাহিদা বাড়বে। সে যদি ওয়াটারটা লস করে যায় ট্রান্সপিরেশনের মাধ্যমে, কি হবে? তার স্ট্রেস আরো বাড়বে। এই হরমোন কি করে? এই ওয়াটার কনজারভেশন করায়। আর কি? ইন্ডিউসিং সিড ডরমেন্সি টু সার্ভাইভ ডেসিকেশন। সিডকে, বীজকে সুপ্ত অবস্থায় নিয়ে যায়, যাতে যখন জল নেই, পুরো শুষ্ক অবস্থা। আমরা জানি তো বীজ জার্মিনেট করতে গেলে জল লাগে তো। এবার তুমি জল নেই অবস্থায় যদি নর্মালি রেখে দাও, ও কি করবে? ওটা মরে যাবে বীজটা। আচ্ছা, সিড ডরমেন্সিতে চলে যাওয়া মানে কি কেউ বলতে পারবে? সে বীজের সুপ্ত অবস্থায় চলে গেল মানে কি? কে কে বলছো বলো, একটু জোরে বলো, উঠে একটু দাঁড়িয়ে জোরে বলো বাবা, জোরে জোরে। হ্যাঁ বলো, কি হবে না?
অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গম হবে না, ওটা ডরমেন্সি নয়, জার্মিনেশন হবে না। জার্মিনেশন হবে না, ডরমেন্সি না। আমি বলি ডরমেন্সি না মানে কি? বীজ ডরমেন্সিতে চলে গেল, মানেটা কি? এর অর্থ কি? বসো বসো বল। আরে ওইটা তো আমি বলেই দিলাম রে। সুপ্তাবস্থার মানেটা কি বাবু? এগুলো তো হরমোনাল, ওর অর্থটা কি? তুই যে সুপ্তাবস্থা বলছিস, এটা মানেটা কি? কি এমন কি ঘটছে বীজে যে ও সুপ্তাবস্থায় চলে যাচ্ছে? নর্মাল অবস্থা থেকে সুপ্তাবস্থার ডিফারেন্স কি? দেখো, এইগুলোই যে ব্যাপার। তাহলে সুপ্তাবস্থার কথাটার অর্থ হচ্ছে তার মেটাবলিক রেট স্লো করে দেবে, বিপাক হার কমিয়ে দেবে। অর্থাৎ ধরো, তার নর্মাল বীজটার ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ এনার্জি দরকার, তাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হলো যে এবার তার এনার্জি রিকোয়ারমেন্ট কম। বুঝতে পারলাম? তাহলে কি করবে? তার মেটাবলিজম কমিয়ে দেবে, বিপাক হার কমিয়ে দেবে, মেটাবলিক রেট কমিয়ে দেবে। তার সুপ্তাবস্থায় তাহলে মেন পয়েন্ট কি? তার মেটাবলিক রেট কমে যাওয়া। বুঝতে পেরেছি? এই টার্ম গুলো, এই কনসেপ্ট গুলো নিজের মধ্যে থাকতে হবে। দেখো, আমি পড়াচ্ছি অন্য কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তার মানে কি আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি। এইভাবে অপশন অ্যানালিসিস করতে হয়। নেক্সট কি? প্রমোট ওভারঅল স্ট্রেস টলারেন্স। অর্থাৎ এই ওয়াটার কনজারভেশন এবং সিড ডরমেন্সির মাধ্যমে ওভারঅল তা কি করে না স্ট্রেস টলারেন্স করতে পারে। এবার তাহলে আমরা তো অ্যানালিসিস যেটা তোমাদের শেখালাম যে অপশন কোনগুলো কারেক্ট জানলাম, তাহলে যে অপশনটা ভুল, সেই অপশনটা ভুল কেন সেটা জানতে হবে। যেমন ABA's inhibitor, ethylene is the primary hormone responsible for promoting senescence and abscission of leaves and flower. এই ফুল বা পাতার যে ঝরে যাওয়া বা বার্ধক্য, এই ক্ষেত্রে ABA ইনহিবিটর হিসেবে কাজ করে, প্রতিরোধক হিসেবে কাজ করে, আর ইথিলিন প্রমোটার হিসেবে কাজ করে। এই কোশ্চেনটা কম্পিটিটিভ এক্সামের খুব কমন এবং খুব ফেভারিট কোশ্চেন। এবং এই জায়গাতেই তোমরা বহু স্টুডেন্টই কিন্তু ভুল করতে থাকো। দেখো, সেই কারণে আমি নিচে লিখে রেখেছি যে when a question list ABA's role, always watch out senescence and abscission as distractor. ABA এর কিন্তু সেনেসেন্স বা অ্যাবসিশনে কোনো রোল নেই, রাদার ইনহিবিটর। এই অপশনটাকে সবসময় ডিস্ট্রাক্টর ভাববে। এই যে সেনেসেন্স বা অ্যাবসিশন, এতে কিন্তু এটা ইথিলিনের রোল। এই খুব কমন কোশ্চেন। আমি এই কোশ্চেনটা একটু সেট করে এবিএ দিলে ম্যাক্সিমামই এবিএ করতো। সেনেসেন্স বা অ্যাবসিশন এই টার্মটা শুনলেই আমরা এবিএ ভাবি, কিন্তু এবিএ ইনহিবিটরও এই রোল কিন্তু কখনোই এইরকম অপশন থাকবে, অ্যান্ড দিস আর ডিস্ট্রাক্টর। সো এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা যদি থার্ড সেমিস্টারে হতো সিম্পল অপশন দেওয়া হতো। কোশ্চেনটা সিম্পল, অপশনটা কঠিন। দেখো বলছে what are three layers make up the diffusion membrane of alveoli? এই যে অ্যালভিওলাই আছে, এই অ্যালভিওলাই এর মধ্যে যে ব্যাপন পর্দা কি কি নিয়ে তৈরি, বলে এই চারখানা অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি, বেসমেন্ট মেমব্রেন, এরকম করে করে চারটে অপশন দেওয়া হয়েছে। তোমরা সবাই কোশ্চেন পেপারটা ডাউনলোড করেছো বা এটা সবাই দেখতে পাচ্ছ? সো তোমাদের কি মনে হয় কোন অপশনটা ঠিক? কোন অপশনটা তোমাদের মনে হয় ঠিক? ভেরি গুড, ভালো প্রিপেয়ার। নিট হওয়ার সর্বোত্তম সম্ভাবনা। যেভাবে বলছি বাবা, 2 মাস পর মানে তোর নিট হতে পারে, মানে হাইলি চান্স। খুব ভালো উত্তর। তাহলে আমরা ডিটেল সলিউশনে যাই। যে দেখো, এইটা একটা যদি অ্যালভিওলাই ধরি, এর ক্ষেত্রে 3টে লেয়ার মিলে একটা পর্দা তৈরি হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এরপর একটা বিচিত্র, মানে একটা অদ্ভুত ক্রাইটেরিয়া, আমি ওর বলছি, শুনলে অবাক হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে কিরকম ঘটনা ঘটে। দেখো কি কি, স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, এই যে অ্যালভিওলাই আছে এর এই কোষগুলো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম।
তারপরে কি এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি, এই যে ক্যাপিলারি বা জালক, জালকের কোষকে বলা হয় এন্ডোথেলিয়াল কোষ। যে কোনো জায়গায় তুমি যখন জালকের কোষ পাবে তার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। ন্যাচারালি এখানে অ্যালভিওলার ক্যাপিলারি মানে অ্যালভিওলার জালক, তার এন্ডোথেলিয়াম কোষ, তাহলে এই হতো এন্ডোথেলিয়াম কোষ। আর এটা উপরেরটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। আর কি আছে ইন বিটুইন দুজনের মাঝখানে? ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন আছে। আর এই ভিত্তি পর্দা কি রকম নেচার? ইট ইজ নন সেলুলার। এখন এই তিনটে মিলে কিন্তু একটা পর্দা, যেটা গ্যাসের ব্যাপনে সাহায্য করবে। মজার কথা হচ্ছে এইরকমই লেয়ার কেন হলো? খুব স্বাভাবিক প্রশ্ন। এটা স্কোয়ামাস এপিথেলিয়াম নয়, অন্য কিছু হতে পারতো, মাঝখানে ভিত্তি পর্দা নাই থাকতে পারতো, হওয়া উচিত তো প্রশ্নটা। তাহলে এই এই মেমব্রেনটা এরকম হলো। এই দেখো, দিস ইজ দ্য আনসার, যে এই তিনটে মেমব্রেন মিলিয়েও মেমব্রেনের থিকনেস কত? লেস দেন 1 মিলিমিটার। এই তিনটে কোষীয় স্তর আছে। ভাবো নর্মালি আমরা যদি তিনটে কোষের স্তর ভাবি, এমনি আমরা সেন্টিমিটার লেভেলে চলে যাব। কিন্তু যদি এইটার একটু থিকনেস বেড়ে যায়, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ আমাদের অ্যালভিওলাইতে হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। নেচার কিভাবে সিলেক্ট করেছে লক্ষ্য করে দেখো। এবার তাহলে বাকি অপশনগুলোর কি? যে সেকেন্ড অপশনটি ইনকারেক্ট কেন? কারণ এক্সচেঞ্জ অকার্স এট অ্যালভিওলাই ক্যাপিলারি। আমরা জানি যে গ্যাসের এক্সচেঞ্জ কোথায়? অ্যালভিওলার জালকে। নোট দ্য ব্রঙ্কিয়াল ক্যাপিলারি, অর্থাৎ ব্রঙ্কাসের যে ক্যাপিলারি আছে তাতে হয় না। ব্রঙ্কিয়াল ক্যাপিলারি সাপ্লাই দ্য লাং টিস্যু ইটসেলফ, নট ইনভলভড ইন গ্যাস এক্সচেঞ্জ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ভাই লাংস তো সেল নিয়ে তৈরি, লাংস তোমার সারা বডিতে অক্সিজেন দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। লাংসের কোষকে কে দেবে? বোঝাতে পেরেছি? কে দেবে? কে? এটা কে বলো? যারা সবাই জোরে বললেই তো হয়। কে দেবে? কোন ক্যাপিলারি লাংসের কোষকে দেবে? ব্রঙ্কিয়াল ক্যাপিলারি। বোঝাতে পেরেছি? লাংস তোমার এক্সচেঞ্জ, তোমার বাদবাকি বডির এক্সচেঞ্জে সাহায্য করছে অক্সিজেনের। লাংসের নিজের কোষকে কে দেবে? কোনোদিন প্রশ্নটা মাথায় এসেছিল? মাথায় আসেনি। নেক্সট, পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা ইনকারেক্ট কেন? বিকজ অ্যালভিওলাই আর লাইনড উইথ স্কোয়ামাস এপিথেলিয়াম ফর থিননেস। অ্যালভিওলাই কোষটা কেন স্কোয়ামাস এপিথেলিয়াম? আইসাকার কেন? কারণ এটা থিন। যদি সিলিয়েটেড এপিথেলিয়াম হতো, যেমন আমাদের ব্রঙ্কাইস বা ট্র্যাকিয়াতে পাওয়া যায়, তাহলে থিকনেস বেড়ে যেত। থিকনেস বেড়ে গেলে কি হতো? ডিফিউশন এফিশিয়েন্টলি হতো। বোঝাতে পেরেছি? তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম বলে ও থিন, এইটাই সিলিয়েটেড হয়ে গেলে অনেকটা সারফেস এরিয়া বেড়ে যেত। যেই সারফেস এরিয়া বেড়ে যেত ঠিক হয়ে যেত। নর্মাল কনসেপ্ট তো। এটা কি কোনো রকেট সায়েন্স আছে এর মধ্যে? কিন্তু এইটাই তোমায় অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ অ্যাপ্লিকেশন। বহু কোশ্চেন তোমার মনের মতন নয়, অন্যরকম ভাবে ডিজাইন। একটু মাথা যদি খাটাও নিজেই উত্তর দিতে পারবে। লাস্ট ওয়ান, যেটা ইনকারেক্ট কেন না? দ্য প্রেজেন্স অফ স্মুথ মাসল লেয়ার উড মেক মেমব্রেন ফার টু থিক ফর এফিশিয়েন্ট ডিফিউশন। এবার মেমব্রেনে যদি স্মুথ মাসল থাকতে, একটা অপশন আছে যে স্মুথ মাসল আছে, মসৃণ পেশি আছে, পেশি থাকলে আরো মোটা হয়ে যাবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? দেখো প্রত্যেকটা অপশন কেন নয় যখন তুমি জানলে, এই অপশনটা পড়তে গিয়ে একটা হঠাৎ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তুমি জেনে যাবে যে লাংস টিস্যুকে, লাংসের কোষকে তাহলে কে অক্সিজেন সাপ্লাই করছে। কিন্তু তুমি যদি এই অপশন অ্যানালিসিস না করতে, তুমি জানতে? দেখা গেল আমি এই কোশ্চেনটা পড়ালাম, নিটে এই কোশ্চেনটা দিল না, না দিয়ে এখান থেকে কোশ্চেনটা সেট করে দিল। ওর নিটে এইভাবে সেট করলো যে এটা সিলিয়েটেড এপিথেলিয়াম নয় ডিউ টু দ্য ফলোইং রিজন, or it does not contain smooth muscle due to the following reason. বুঝতে পারলাম? তাহলে লাস্ট 5-6 বছরের কোশ্চেন আমি যদি এইভাবে পড়ি, এর বাইরে কিছু আসবে? আসতে পারে? আসতে পারে না।
লাস্ট 5-7 বছরের কোশ্চেন তুমি যদি এইভাবে অ্যানালিসিস করো কখনো আসতে পারে না। দেখো তোমাদের বলেছি তোমরা কি করে স্টাডি করবে, যার জন্য দেখো আমি স্লাইড এভাবে বানিয়েছি। এনসিইআরটি লাইনে দেখো কি লেখা আছে, তুমি যদি এনসিইআরটি বইটা খোলো হুবহু এই লাইনটা লেখা আছে, দ্য ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 layers, namely the thin squamous epithelium. বোঝা গেল থিন কেন, কারণ স্কোয়ামাস, the endothelium of alveolar capillary and the basement membrane substance between them. তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বেসমেন্ট মেমব্রেন কার মধ্যে আছে, এই দুটো লেয়ারের মধ্যে অ্যালভিওলার ক্যাপিলারি আর এন্ডোথেলিয়াল ক্যাপিলারির মাঝখানে বেসমেন্ট আছে, তাহলে তুমি বেসমেন্ট মেমব্রেনের লোকেশন শিখে গেলে। দেখো একটা ছোট্ট কথা লিখে দিচ্ছি ইন বিটুইন দেম, তুমি পড়ে চলে গেলে, রিডিং পড়েছো, কিন্তু যে অ্যানালিসিস করে পড়বে সে কিন্তু এর লোকেশন পড়ছে। আমি বোঝাতে পারছি আমি তোমাদের কাছে কি চাইছি। যদি বাবু এইটুকুন জিনিস বোঝো, আমি তোমাকে রকেট সায়েন্সও শেখাতে পারবো না, আর এখন এসে তোমার কনসেপ্টটা চেঞ্জ করতে পারবো। কিন্তু তুমি আজ শিখে গেলে যে ছেলে ও হয়তো এইবারই নিটটা পেয়ে যাবে, যদি এইভাবে পড়ে 2 মাস, তুমি হয়তো পরের বার পেলে, কিন্তু তুমি এই অ্যাপ্রোচ যে শিখে গেলে তোমাকে আমার কাছে শেখাতে হবে না কি পড়তে হবে আর কিভাবে পড়তে হবে, তুমি শিখে গেলে। আমি বায়োলজি শেখালাম, তুমি এইভাবেই কেমিস্ট্রি পড়বে, তুমি এইভাবেই ফিজিক্স পড়বে। সুতরাং তোমার ক্ষেত্রে কিন্তু নির্ভর করছে তুমি কতটা মন দিয়ে আমার কথাগুলো শুনছো বা শুনছো না। নেক্সট কোশ্চেনে যাই, যে স্টেটমেন্ট 1, দেখো এরকম কোশ্চেন তোমরা 3rd সেমিস্টারে পেয়েছো, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। আবার বলছি এখানে অপশনগুলো কঠিন করে দেওয়া আছে। স্টেটমেন্ট 1 কি বলছে, স্টেটমেন্ট 1 বলছে লাভ এন্ড ডাব আর প্রাইমারি হার্ট সাউন্ডস। স্টেটমেন্ট 2, লাভ করেসপন্ডস টু এভি ভালভ ক্লোজার, ডাব করেসপন্ডস টু সেমিলুনার ভালভ ক্লোজার। যারা নিশ্চিত যাবে, বারবার আমি বলে দিচ্ছি, যদি তোমরা কাউন্সিলের ভিডিও দেখো, আমি কিন্তু 3rd সেমিস্টারের সময় সৌভাগ্যবশত আমাকে কিছু ভিডিও করতে বলা হয়েছিল, সেই সময় ভিডিওগুলো আমার করা ছিল, তোমরা যদি দেখতে তাহলে তোমরা, আমি তখনও বলেছিলাম ক্লাসিক্যালি অ্যাসারশন, রিজনিং আর স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 প্রত্যেকটার ক্ষেত্রে অপশন করবে। লাস্টবারে নিট কি করেছিল, আমরা জেনারেলি কি জানি কিরকম লেখে, অ্যাসারশন, অ্যাসারশন ইজ ট্রু, রিজনিং ইজ ফলস, অ্যাসারশন ইজ ফলস, রিজনিং ইজ ট্রু, এইভাবে লেখে তো ক্লাসিক্যালি লেখে, লাস্টে থাকে বোথ আর ফলস। বা স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 তে কি লেখে, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, বোথ স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কারেক্ট, স্টেটমেন্ট 1 বোথ স্টেটমেন্ট রং, এরকম থাকে। লাস্ট বারে নিটে কি করেছিল, এগুলো উল্টো পাল্টা করে দিচ্ছিল। এবার তোমার মাথাতে আছে তো ক্লাসিক্যালটা, তুমি যেটা রোজ বইতে দেখো, প্রত্যেকে অপশন ভুল দিতে এসেছে। সেই জন্য বারংবার বলছি এইরকম কোশ্চেনে অপশন পড়বে, অপশন ঘুরিয়ে দেবে, কিন্তু মানে ক্লাসিক্যাল অপশন দিল না, আবার হতে পারে ক্লাসিক্যাল অপশন দিল, প্রথম 4টে কোশ্চেনে এরকম দেখলে ক্লাসিক্যাল অপশন, তুমি ভাবলে পরেরটাও তাই থাকে। এইগুলো খুব ট্রিকি, যেগুলো তোমার সাইকোলজি নিয়ে যারা কোশ্চেন করবেন, মডারেট করেন, তোমার সাইকোলজি নিয়ে খেলবে, তুমি কোন কোন জায়গায় ভুল করতে পারো। দিস আর এলিমিনেশন টেস্ট, ভালো করে বোঝো, দিস আর নট সিলেকশন টেস্ট। তোমাকে নেওয়ার জন্য কেউ বসে নেই, তোমাকে বাদ দেওয়ার জন্য বসে আছে। তাহলে তোমার সাইকোলজি নিয়ে এক্সামিনার খেলবে, এক্সামিনারের সাইকোলজি তোমাকে বুঝতে হবে, তবেই তুমি পাবে চান্স। সো এই কোশ্চেনটায় আসি, আনসার কি হবে, কি বলবে বলো, অপশন, অপশন এ কি ডি? ডি, ভেরি গুড, বোঝো, বোথ আর কারেক্ট, বাহ, এই তো আমার খুব ভালো স্টুডেন্ট, এ তো আমি প্রাউড অফ ইউ। মানে আমি আগের দিন একটা ক্লাস করে এলাম নরেন্দ্রপুরে, বাট আই এম ভেরি মাচ হ্যাপি উইথ অল অফ ইউ। যে কটা আমার বাচ্চা বসে আছো, ব্রাইট ফিউচার আছে, একটু চেষ্টা করলে। সো তোমরা বোর হচ্ছ না তো নাও, কারণ এত এক্সস্টিভ ক্লাস করার পর একটা আমাদের মতন সাবজেক্ট আসা। নাও S1, S2 দুটো সাউন্ড আমরা জানি, ক্লাসিক্যালি আমরা সবাই যারা পড়াশোনা করেছি জানি যে S1 কেন হয় না, ট্রাইকাসপিড আর মিট্রাল ভালভের ক্লোজার। ভালো করে বুঝে নাও, দুটো ভালভ ক্লোজারের জন্য কিন্তু সাউন্ড হয়। এইটাই তুমি একটা ভালভ ভাববে যে ট্রাইকাসপিড বন্ধ হলে হবে অথবা মিট্রাল ভালভ হলে হবে, কিন্তু আমি কি বলছি, কি হয়, দুটো ভালভ ক্লোজারের জন্যই তুমি প্রথম হার্ট সাউন্ডটা পাও। একটা ভালভ ক্লোজারে যদি একটু এদিক ওদিক হয়, তোমার হার্ট সাউন্ড অন্যরকম আসবে, ডাক্তার সেটা বুঝে। Am I clear? নেক্সট দেখো S2, ক্লোজার অফ পালমোনারি অ্যান্ড আয়ারটিক ভালভ, এখানেও তাই। এবার দেখো মজার কথা, এই দুটো প্রাইমারি সাউন্ড আমরা জানি,
এছাড়াও দু রকম সাউন্ড পাওয়া যায়। দিস আর কল্ড S3 and S4। এরা কিন্তু ভালভ ক্লোজারের জন্য পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এই হার্ট সাউন্ড হচ্ছে ফিজিওলজিক্যাল হার্ট সাউন্ড, রাদার প্যাথোলজিক্যাল হার্ট সাউন্ড। হার্টের কিছু প্রবলেমস আছে, কিন্তু প্রাইমারি হার্ট সাউন্ড কেন না? কারণ প্রাইমারি হার্ট সাউন্ড মানেই কোনোভাবে কোনো ভালভের ক্লোজারের জন্য আমরা সাউন্ডটা পাচ্ছি। বোঝাতে পেরেছি? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রাইমারি হার্ট সাউন্ড S1 S2 কেন, তুমি বলতে পারবে। কোন কোন ভালভের জন্য তুমি বলতে পারবে। সাউন্ডের নেচার কি তুমি বলতে পারবে, এবং এর সঙ্গে প্যাথোলজিক্যাল সাউন্ডের ডিফারেন্স করতে পারবে। হ্যাঁ কি না? পারবে তো? তাহলে আমরা যাই যে এরপরে আমরা কিভাবে করবো। কারেক্ট আনসার অলরেডি বলে দিয়েছি, সেই জন্য আর বলছি না। সো দেখো, তুমি যদি এনসিইআরটির বইটা পড়ো, এনসিইআরটির বইটা তাহলে কি লেখা আছে? দ্য ফার্স্ট হার্ট সাউন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লোজার অফ ট্রাইকাসপিড এন্ড বাইকাসপিড valve, whereas the second heart sound is associated with the closure of septal valve। কিন্তু আমরা কি বলেছি? কারেক্ট জায়গাটা বলেছি, কিন্তু কারেক্ট আনসারটা কিন্তু তোমাদের আমরা অলরেডি জানিয়েছি। নাও নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু বেশ ভালো কোশ্চেন, একটু ইন্টেলিজেন্ট কোশ্চেন। দেখা যাক তোমরা বলতে পারো কি পারো না। ও, আমি আনসারটা করেই ফেলেছি। যাই হোক, দেখো যে ডেজার্ট অ্যানিমালস হ্যাভ লঙ্গার লুপ অফ হেনরি কম্পেয়ার টু দ্য হিউম্যান। লুপ অফ হেনরি যখন পড়বে ভালো করে শুনে নাও, নেফ্রনের স্ট্রাকচার কিন্তু খুব ডিফিকাল্ট স্ট্রাকচার। আমরা যেভাবে পড়ি সেইভাবে পড়লে কিন্তু হবে না। নেফ্রনের প্রত্যেকটা পার্টে, বিশেষ করে তুমি যখন গ্লোমেরুলাস পড়ার পর যখন তুমি নিচের দিকে নামছো, আবার যখন হেনরি লুপ উপরের দিকে উঠছে, তাকে কিন্তু অ্যাসেন্ডিং লিম্ব ডিসেন্ডিং লিম্ব করে পড়তে হবে, এবং প্রত্যেকটা লিম্বের ক্ষেত্রে ফাংশন করতে হবে। আচ্ছা, নেফ্রন, আমি এই কোশ্চেনটা আসছি, তার আগে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন। নেফ্রনের যেখানেই আমরা যা পড়েছি, রিঅ্যাবজর্পশন, পুনঃ শোষণ টার্মটা পড়ি তো, হ্যাঁ কি না? ওয়াই ইট ইজ রি কেন? আমি বোঝাতে পারছি কোশ্চেন? নেফ্রনের কোনো জায়গায় কি তোমাকে বলেছে যে অ্যাবজর্পশন অফ দ্য সাবস্টেন্স? গ্লোমেরুলার ফিল্ট্রেশনের ক্ষেত্রে আমি বলছি, বা তুমি যেখানেই যখন আসছো, নেফ্রনের ক্ষেত্রে সব জায়গায় আমরা কি পাচ্ছি, কি বলছি? রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম আয়ন, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, বলছি তো। ওয়াই ইট ইজ ওয়াই নট অ্যাবজর্পশন? শুধু শোষণ না বলে পুনঃ শোষণ কেন বলছি? কে বলবে? ট্রাই করো। আরে ভুলের কিছু আসবে, নো ওয়ান উইল গোইং টু জাজ ইউ। আমিও তোমারই মতন একটু পড়াশোনা করেছি, এখানে চেষ্টা করো। আরে তোমাদের যা মেন্টাল আইকিউ, আমার তোমার বয়সে তার ধারে কাছেও আমি ছিলাম। কেউ জাজ করবে না, আর আমি তো একদমই ছাত্রছাত্রীরা জাজ করার পক্ষে না। তুমি, তোমার ফেলিয়ার মানে আমার ফেলিয়ার। অ্যাজ বিকজ আই এম ফেল, দ্যাটস ওয়াই ইউর ফেলিয়ার। তুমি কোনো জায়গায় ফেলিয়ার মানে আমি বোঝাতে পারি, সুতরাং তোমাকে জাজ করার জায়গায় আমি নেই। ট্রাই করো। কেন হঠাৎ নেফ্রনে গিয়ে আমরা পুনঃশোষণ কথাটা বলছি কেন? আমি তো ডাইরেক্ট শোষণ বলতে পারতাম। দেখো, এইগুলোই কনসেপ্ট, কোনো বইতে লেখা থাকবে না, নিজেকে জানতে হবে। কেন, কে বলবে? ট্রাই করবি? বল, জোরে বল। ও বলছে যে শরীরের ঘাটতিকে প্রতিহত করবে। না বাবু, হলো না। নেক্সট, আর কেউ বলবি? আচ্ছা দেখ, যারা এসছিস, তোরা যদি ইন্টারাক্ট না করিস, নিট দিবি না দিবি অনেক পরের ব্যাপার। যে সাবজেক্ট নিয়েই পড়, তুই ফিজিক্স অনার্স নিয়ে পড়বি, তুই কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বি, যদি সাকসেসফুল হতে হয়, সাকসেসের কোনো মন্ত্র নেই। এই যে টিভিতে দেখো না, ফার্স্ট হয়েছে, আমি এতক্ষণ পড়েছি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল আলাদা। আমি 2 ঘন্টা পরে ফার্স্ট হতে পারি, তুই 50 মিনিট পরে ফার্স্ট হতে পারিস, তার কোনো স্ট্র্যাটেজি হয় না। স্ট্র্যাটেজি তুই নিজে। কিন্তু কিছু মেথড, আমরা টিচার আর স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স কি? আমি তোর পাথটাকে ইজি করতে পারি, যে ভাই এই পথটা আমরা দেখেছি, এটা ইজি হতে পারে। তো তোরা যদি ইন্টারাক্টিভ না করিস, তোরা যদি এখানে মনে হয় দূর, আমি কি হবে, তাহলে কি হবে? আচ্ছা দেখ, সবাই জানিস ক্ষুদ্রান্তে বা আমাদের কি হয়,
তখন পরিপাক হয়ে যায়, সরলতম খাদ্য উপাদানগুলো ক্ষুদ্রান্তে অ্যাবজর্ব হয়, হয়তো ক্ষুদ্রান্ত করে অ্যাবজর্ব করে, তো করে কি করে তারপরে আবার রক্ত বায়ের মাধ্যমে সব কোষে পাঠিয়ে দেয়, হ্যাঁ কি না? তারপর কি হয়, অপচিতি বিপাক হয়, হওয়ার পর আবার রক্তের মাধ্যমে কোথায় আসে, কিডনিতে আসে, নেফ্রনে ঢোকে, ঢোকার পর যে উপাদানগুলো ওর মধ্যে কি আছে, কিছু ভালো উপাদান থেকে যায়, প্রচুর জল আছে, বিভিন্ন আয়ন্স থাকে, তাহলে যে উপাদানগুলো আমার দরকার অথচ শরীর থেকে বেরিয়ে যাবে সেগুলোকে আবার নিচ্ছে। তাহলে এইবার যে শোষণটা করলো, অ্যাবজর্পশনটা করলো, এটা ফার্স্ট টাইম করলো কি সেকেন্ড টাইম করলো? দ্যাটস ওয়াই রিঅ্যাবজর্পশন। ইউ গেট মাই পয়েন্ট? অ্যান্ড দিস ইজ সায়েন্স। একে বিজ্ঞান বলে। বিজ্ঞান বলা পড়া মানে আমি বিজ্ঞানের ছাত্র মানে 4টে লাইন পড়ে নিয়ে চলে গেলাম, দ্যাট ইজ নট সায়েন্স, দিস ইজ কল্ড সায়েন্স। চলো এবার আমরা কোশ্চেনে যাই যে ডেজার্ট অ্যানিমালস হ্যাভ লঙ্গার লুপ অফ হেনরি কম্পেয়ার টু হিউম্যান। মানুষের যে লুপ অফ হেনরি আছে তার থেকে মরু যে প্রাণী আছে তাদের লুপ অফ হেনরি অনেক বড়, লম্বা। ওয়াই? বলে 4টে অপশন দেওয়া হয়েছে যে লং লুপ অফ হেনরি স্টিমুলেটস দ্য প্রোডাকশন অফ অ্যাঞ্জিওটেনসিন 2, long loop of Henry counter current exchange is more effective, long loop of Henry conserves more water, long loop of Henry is associated with greater amount of ADH secretion. আমি আনসারটা করে ফেলেছি, যার ফলে তোকে আনসারটা জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আনসার হবে বি অ্যান্ড সি। নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই বি অ্যান্ড সি? কেন বি অ্যান্ড সি? তো প্রথম এক্সপ্লেনেশনই যে লং লুপ অফ হেনরি কাউন্টার কি হয় না, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ ইজ মোর এফেক্টিভ। কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ এই টার্মটা ক্লাস 11-এ পড়ার কথা, যারা ক্লাস 11টাকে গুরুত্ব দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু খুব মুশকিল। নিটের ক্ষেত্রে একটা বড় পোর্শন কিন্তু ক্লাস 11 থেকে আসে, সো ক্লাস 11 তোমাকে ঠিক করতেই হবে। এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম, আমি এখন কাউন্টার কারেন্ট মেকানিজম ডিটেলসে তো বলতে পারবো না কারণ সময় থাকবে না, এর বেশি হয়। বেশি হলে কি হয় আমি এইটুকুন বলি, তার এফেক্ট কি, বেশি হলে অতিসারক মূত্র বেড়ে, অর্থাৎ আমাদের যে ইউরিন আছে ইউরিনে ওয়াটারটা কম থাকে, তাহলে ওয়াটার কনজারভেশনের একটা ওয়ান অফ দ্য মেকানিজম। আবার লং লুপ অফ হেনরি কনজার্ভ মোর ওয়াটার, এই দুটোই মিলিয়ে কি হচ্ছে, কারণ যত লুপ অফ হেনরি বড় হবে তত রিঅ্যাবসর্পশন বেশি হবে ওয়াটারের, এইটা মিলিয়ে আলটিমেটলি কি করছে এই স্ট্র্যাটেজি, কেন না ওয়াটার রিঅ্যাবসর্পশনটাকে বাড়িয়ে দাও। ডেজার্ট অ্যানিমেলের ক্ষেত্রে কি হয়, তাদের তো জলের চাহিদা প্রচুর, যাতে ইউরিনটা অনেক বেশি থিক হয় আর অনেক বেশি জল বা ওয়াটার রিঅ্যাবসর্ব হয়, সেই কারণেই কিন্তু এদের লুপ অনেক বড় দেন হিউম্যান। বুঝতে পেরেছি? নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন একটা, এইটা আমি জানি না তোদের কাছ থেকে আশা করা যাবে কি, খুব ভালো কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ আনমাইলিনেটেড নার্ভ ফাইবার্স, অর্থাৎ মাইলিন বিহীন যে স্নায়ুতন্তু আছে। আচ্ছা স্নায়ুতন্তু কি, কে বলবে? স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার কাকে বলে? অ্যাকশনের নাম শোনা আছে? অ্যাকশনের নাম শুনেছি, ওটাকেই বলা হয় স্নায়ুতন্তু। বোঝা গেল? এত সিম্পল জিনিস, কিন্তু কিন্তু কি আমি জানি না। এবার প্রশ্নটা দেখ যে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার্স এর মধ্যে মেন ক্যারেক্টারিস্টিক, ফার্স্ট অপশন এনক্লোজ বাই সোয়ান সেলস দ্যাট ফর্ম মাইলিন সিট, এটা পুরো বোকা বোকা অপশন। আনমাইলিনেটেড বলে দিয়ে বলছে মাইলিন সিট তৈরি করে। এনক্লোজ বাই সোয়ান সেলস দ্যাট ডাজ নট ফর্ম আ মাইলিন সিট, হ্যাভ নোডস অফ র্যান্ডুয়ার ফাউন্ড ইন স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস। কোশ্চেনটা একটু ইজি করে দেওয়া, মানে অপশনটা একটু ইজি করে দেওয়া হয়েছে কারণ তোমাদের লেভেলের থেকে একটু বাইরের কোশ্চেন। এখান থেকে বুঝতেই পারছো যে ডাজ নট ফর্ম মাইলিন সিট এই অপশনটা হবে, কিন্তু এখানে একটা টার্ম ঢোকানো আছে যে এনক্লোজ বাই সোয়ান সেল। আমরা তো কি জানি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে সোয়ান কোষ কি করে, মাইলিনেশন করে, হ্যাঁ কি না? তাহলে বহু ছেলে মেয়ে জানে যে আনমাইলিনেটেড নার্ভ ফাইবার্স মানে সোয়ান সেল থাকবে না,
কারণ মাইলিনেশন নেই তো, হ্যাঁ কি না? বোঝাতে পেরেছি? এই কনসেপ্টটা কিন্তু ভুল। আনমাইলিনেটেড নার্ভ ফাইবারসেও সোয়ান সেল আছে, কিন্তু সে মাইলিন শীট ফর্মেশন করে না। বোঝাতে পেরেছি? তুমি দেখো, এবার আমি নেক্সট স্লাইডটাই যাই। ছবিটা দেখো, এইটা আমাদের কি অ্যাকশন, এই তোমার সোয়ান সেল, এটা সোয়ান সেল। এবার দেখো অ্যাকশন গুলো এমবেডেড হয়ে আছে, অ্যাকশনের উপর র্যাপ করেছে, ওকে পরিবৃত করেছে, করেনি। তার মানে মাইলিনেটেড হোক বা আনমাইলিনেটেড হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু সোয়ান সেল আছে। মাইলিনেটেড নার্ভ ফাইবারসের ক্ষেত্রে সোয়ান সেল কি করে, অ্যাকশনকে র্যাপিংটা করে, আনমাইলিনেটেড ক্ষেত্রে কিন্তু র্যাপিংটা করে না। এইটাই ডিফারেন্স। শুনতে খুব ইজি লাগলো, কিন্তু তুমি কোশ্চেনটা ভাবো, যদি কোশ্চেনটা আমরা এখানে সেট করে দিতাম, তোমার কাছে কিন্তু আনসারটা জানা থাকতো না। এবার এখানেই দেখো অপশনগুলো যখন আমরা পড়ছি, ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। ইনকারেক্ট কেন? কারণ সোয়ান সেল ফর্মস মাইলিন শীট দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ মাইলিনেটেড ফাইবার্স। আনমাইলিনেটেড ফাইবার্স এর কোনো গল্পই নেই। সেকেন্ড ওয়ান, নোড অফ র্যাডিয়াস কোথায় পাওয়া যায়? মাইলিনেটেড ফাইবার্স এখানে, এখানে কোনো প্রশ্ন নেই। থার্ড ওয়ান দেখো, স্পাইনাল এন্ড ক্রেনিয়াল নার্ভস কন্টেন প্রিডমিনেন্টলি মাইলিনেটেড নার্ভ ফাইবার্স। তাহলে মাইলিনেটেড নার্ভ ফাইবার্স আমরা কোথায় পাই? আমরা স্পাইনাল আর ক্রেনিয়াল নার্ভ মাইলিনেটেড যেন প্রিডমিনেন্টলি হয়। আর অটোনমিক নার্ভাস সিস্টেম আর সেন্সরি পাথওয়ে, আমাদের যে সেন্সরি সিস্টেম আছে, সেই পাথওয়ের ম্যাক্সিমাম যে পেন এবং টেম্পারেচার রেগুলেটিং যে পাথওয়ে গুলো আছে, এই পাথওয়ের যে নিউরন নার্ভগুলো আছে, সেগুলো সব আনমাইলিনেটেড। ফলে মাইলিনেটেড নার্ভ কোথায় পাওয়া যায়, আনমাইলিনেটেড নার্ভ কোথায় প্রিডমিনেট, আমরা জেনে গেলাম। তাহলে অপশন স্টাডিজ যদি না করো, কোনোভাবেই কিন্তু এই আনসার দেওয়া সম্ভব হবে না। তোমাদের এতক্ষণে যারা খুব সিরিয়াস, তারা বুঝতে পারছো যে অ্যাপ্রোচটা আমি কি করতে চাইছি এবং কি। নেক্সট কোশ্চেন, একটা দারুণ কোশ্চেন, দেখা যাক তোমাদের কনসেপ্ট কেমন। দ্য রিসেপ্টর ফর হুইচ দ্য ফলোইং হরমোন ইজ এ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলে চারটে অপশন দেওয়া হয়েছে: স্টেরয়েড, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, বোথ 1 and 3। প্রথম কোশ্চেনটাই দেখো, কোশ্চেনটা হরমোনের, কিন্তু আমি চেয়েছি কি হরমোনের অ্যাকশন, চাইনি তো। বলেছি এই হরমোনগুলোর মধ্যে বলো কারা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি কিন্তু মলিকুলার বায়োলজিতে। দিস আর মানে আমি কি বলবো, এটা কনভার্টিং টাইপ অফ কোশ্চেন, যেগুলো ডিফারেন্ট কনসেপ্টে কনভার্ট করে দেওয়া। চ্যাপ্টার হচ্ছে হরমোন, কিন্তু কোশ্চেন হচ্ছে মলিকুলার বায়োলজি। তো তুমি কি বলবে স্যার আমি তো হরমোন বলেছি, মলিকুলার বায়োলজি জানি না? এবার দেখো কে বলবে, আনসার কে বলবে, কারোর জানা আছে? বলো। 4। কারণ কি? অপশনটা দেখে মনে হচ্ছে যে স্টেরয়েড তো হবেই, কারণ স্টেরয়েড হরমোন। আর কোশ্চেনটা তো স্যার যা পড়াচ্ছে না, মানে অত ইজি কোশ্চেন করবে না। আমার সাইকোলজি তুমি রিড করেছো, করে আনসারটা করেছো ডি, আনসারটা ঠিক। বসো, এই দেখো এক্সামিনার সাইকোলজি তুমি ধরে নিয়েছো, যে কোশ্চেনটা যদি অত সোজা হতো তাহলে স্যার স্লাইডটা দিত না। তাহলে আমি জানি স্টেরয়েড হবে, কারণ এটা স্টেরয়েড হরমোন, সে তো সেলের ভেতরে গিয়ে কাজ করে। এইটাই থাকলে কিন্তু ওই পেপার পড়ে তুমি যদি এই সাইকোলজিটা বের করতে পারো, তবে তুমি অনেক কোশ্চেন বের করে দেবে। ও আমাকে চেনেও জানে না, কিন্তু পড়ানোর স্টাইল থেকেও বুঝে গেছে যদি ইফ দ্যাট বি এত ইজি হতো স্যার দিত। তো নিশ্চয়ই মধ্যে কিছু আছে, তো এইটা তো হবে না আমি জানি, তাহলে নিশ্চয়ই অপশন 4 হবে। এবার দেখো কেন। দেখো যে কোনো লিপিড সলিউবল হরমোন, লিপিড সলিউবল হরমোন মানে যে কোনো স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোনের মধ্যে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এনি টাইপ অফ অ্যান্ড্রোজেন অর্থাৎ টেস্টোস্টেরন, যে কোনো স্টেরয়েড হরমোন হচ্ছে লিপিড সলিউবল হরমোন, অর্থাৎ কোষ পর্দা ভেদ করে ভেতরে ঢুকতে পারে। ক্লিয়ার? এইটা তোমাদের লেভেলে জানার কথা। আর বাকি সব হরমোন সেল সারফেস রিসেপ্টর, অর্থাৎ কোষের কোষপথের বাইরে একটা এরকম গ্রাহক থাকবে, ওখানে বসবে, কাজ করবে।
তাহলে হরমোন মূলত দুভাবে কাজ করে, হয় সেল সারফেস রিসেপ্টরে বসবে, না হলে কোষপর্দা ভেদ করে ভেতরে চলে আসবে। এবার আমি কি বললাম, লিপিড সলিউবল কে স্টেরয়েড হরমোন, এটা তোমাদের লেভেলে তোমরা জানো। এছাড়াও আয়োডোথাইরোডিন, থাইরক্সিন, এইটাও কিন্তু লিপিড সলিউবল হরমোনকে মিমিক করে। থাইরক্সিন কি লিপিড সলিউবল হরমোন না, কিন্তু লিপিড সলিউবল কি করে লিপিড সলিউবল হলো তার সাইড চেনের জন্য, সেটা অনেক ডিটেলস তোমাদের প্রয়োজন নেই, সেই জন্য আমি বলছি না। এবার দেখো এরা কি করে, এরা ধরো এই হরমোনগুলো ডাইরেক্টলি কোথায় চলে এলো, যেহেতু এরা লিপিড সলিউবল, কোষপর্দা কি দিয়ে তৈরি, মেজরিক লিপিড, লিপিড ভেদ করে চলে এলো ভেতরে, কোথায় চলে এলো, সাইটোপ্লাজম, এসে একটা রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এই রিসেপ্টরটাকে বলা হয় স্টেরয়েড রিসেপ্টর, অর লিপিড, মানে তুমি এখানে রিসেপ্টর বলবে, স্টেরয়েড থেকে স্টেরয়েড রিসেপ্টর। এরাই গিয়ে প্রোমোটার রিজিয়নে বসবে। তাহলে দেখো মজার কথা, প্রোমোটার রিজিয়নে কেন বসে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করলে তবেই তো প্রোমোটার হিসেবে বসবে। সো এই কেসে হরমোন ইটসেলফ অ্যাক্টস অ্যাজ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, হ্যাঁ কি না, বুঝতে পারলাম। তাহলে কারা কারা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, যে কোনো স্টেরয়েড হরমোন আর থাইরক্সিন, অর্থাৎ আমি আয়োডোথাইরোডিন রূপে হরমোন, বুঝতে পেরেছি, ক্লিয়ার। এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন, তারই এক্সপ্লেনেশন দেওয়া আছে, মেকানিজম অফ অ্যাকশন, এইটাকেই বলা হয় ইন্ট্রাসেলুলার রিসেপ্টর দিয়ে, ইন্ট্রাসেলুলার মানে কোষের ভেতর, একটি কোষের ভেতর, ইন্ট্রা। দেখো আমি ইনসাইড এখানে ভালো করে পড়তে বলেছি, যথেষ্ট খেটে যে স্লাইড করা হয়তো বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এনসিআরটিতে কি লাইন তোলা আছে, হরমোনস which interact with intercellular receptors, steroid hormone or iodothyronine, most regulate gene expression or chromosome function by interaction with hormone receptor complex with genome. একদম ইনসাইডের লাইন। এবার তোমাকে কোশ্চেন করলো, which of the following hormone can regulate gene expression, বোঝা গেল, বা বললো which hormone can directly regulate chromosomal function by hormone receptor complex। দেখো এতদিন তুমি যারা নির্দিষ্ট অনেকেই এনসাইটি পড়েছো, লাইন পড়েছো, আজ থেকে তোমরা লাইনে অ্যানালিসিস করতে শিখলে, হ্যাঁ কি না, এইভাবে কোনোদিন অ্যানালিসিস করেছো, করোনি, মেয়ের লাইনটা পড়েছো যে আছে এই জিনিসগুলো আছে, কিন্তু তুমি কি জানতে এই যে লাস্ট দুটো শব্দ লিখে দিল, এই দুটো শব্দ থেকে 5টা কোশ্চেন হয়ে। সো আমি বারবার বললাম যে আমি যে কটা স্লাইড পড়াতে এসেছি, দেখাতে এসেছি, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে এসেছি, আমি অ্যাপ্রোচটা শেখাতে এসেছি। অ্যাপ্রোচ শিখে গেলে নিজে নিজেই নিট বের করে দেবে, কোনো কারোর হেল্প দরকার নেই। তুমি যা পড়াশোনা করেছো, তোমাদের যা মোটামুটি কয়েকজনের যা লেভেল দেখছি, ইউ আর এনাফ কেপেবল যে তুমি নিট পাস করতে পারবে। সো নেক্সট কোশ্চেন, দেখো একটা খুব ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা সবার পারা উচিত, যে which of the following statement is or are true for a typical female gametophyte of a flowering plant? 8 nucleate 7 cell at maturity, free nuclear division during development, situated inside the integument, egg apparatus situated at the chalazial end. একদম ইজি কোশ্চেন এটা, এটা তো মানে তোমাদের এইচএস লেভেলেও এসছে, থার্ড সেমিস্টারেও এসছে। আনসার হচ্ছে 8 নিউক্লিয়েট অ্যান্ড 7 সেল। খুব ইজি যে কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আমি বেশি টাইম ওয়েস্ট করবো না। দেখো আমার এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু তোমাদের এই এত ইজি একটা কোশ্চেন জানানো না। আমি যখনই এরকম স্লাইড করেছি তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। তাহলে এইরকম যখন একটা মানে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, সেখানে কি কি ঘটনা ঘটে সেই ঘটনাটা তোমায় জানতে হবে। তারপরে কিন্তু এর আনসার, প্রথমে কি হয় না, প্রথমে মুক্ত নিউক্লিয়ার ডিভিশন হয়, তারপর কিন্তু সেল ফরমেশন হয়। এই কনসেপ্টটা যাতে মাথায় থাকে, প্রথমে কিন্তু ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ফলোড বাই সেল ফরমেশন, এবং এই ক্ষেত্রে আমরা সেভেন সেল কেন বলছি, তিনটে, ওপরে তিনটে, মাঝখানে একটা কেন্দ্রীয় কোষ সেন্ট্রাল সেল। সো 7 সেল, কিন্তু কেন্দ্রীয় কোষে কি হয় না, দুটো পোলার নিউক্লিয়াস আছে, দ্যাটস ওয়াই
এই নিউক্লিয়াস, ঠিক আছে? বোঝা গেছে কি যায়নি? ওপরে কি 3টে কোষ, নিচে 3টে কোষ, হ্যাঁ কি না? আর মাঝখানে কি কেন্দ্রীয় কোষ। তাহলে কটা কোষ হলো? 7টা কোষ। কিন্তু কেন্দ্রীয় কোষে কটা নিউক্লিয়াস আছে? 2টো নিউক্লিয়াস, যেটা পরবর্তীকালে ফিউজ করে। তাহলে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি কটা নিউক্লিয়াস হলো? 8টা। ক্লিয়ার? বেশ, আচ্ছা এখানে এই ছবিটা ভালো করে দেখা যাচ্ছে না। একটা জিনিস পরিষ্কার করে বলি, দেখো টেকনোলজি অনেক এগিয়ে গেছে, হ্যাঁ? টেকনোলজিকে ইউজ করো। টেকনোলজিকে যদি ইউজ না করো তাহলে অনেক পিছিয়ে থাকতে হবে। যেমন এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে, ছবিটা এখানে বোঝা যাচ্ছে না, তোমাদের কোশ্চেনে দেখবি ABCD করা আছে। এইরকম প্রশ্ন এখন প্রচুর আসে। আগে লেভেলিং করে দেওয়া হতো, বলা হতো ওই পার্টটার ফাংশন লেখো। এখন তোমাকে ওই লেভেলিংটা পর্যন্ত করে দেবে না, ABCD দিয়ে বলবে বলো যে কার ফাংশন। তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে লোকেশন জানতে হবে। লোকেশন যদি না জানো তার উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে না। এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে কোন পার্টটা বীর্যের উপাদান ম্যাক্সিমাম তৈরি করে, যদি ছবিটা ঠিক করে দেখা যেত তাহলে দেখতে পেতে যে আমরা সেমিনাল ভেসিকেলকে দেখিয়েছিলাম। ও ও তোমাদের এটা দেখা যাচ্ছে, আমার ওইটা দেখা যাচ্ছে না। সেমিনাল ভেসিকেলকে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে তাহলে সেমিনাল ভেসিকেল কত পার্সেন্ট সেমিনাল ফ্লুইড তৈরি করে? 60 to 70%। এই টার্মগুলো কিন্তু নিজেদের মধ্যে জানতে হবে, হ্যাঁ? আর কি না, সে আমাদের স্পার্মে একমাত্র ফ্রুক্টোজ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে থাকে, যেটা আর কোথাও পাওয়া যায় না। ফ্রুক্টোজ কিন্তু আমাদের অন্য সেলুলার সেলে কিন্তু অ্যাক্টিভ উপাদান হিসেবে পাওয়া যায় না। সো এই পার্টটা যে ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়, এই জিনিস কিন্তু তোমাদের এখান থেকে জানতে হবে। আমি আর জিনিসগুলো বাড়াচ্ছি না। আর লাস্ট কোশ্চেন, একটা গ্রাফ দেওয়া হয়েছিল তোমাদের, এইখানে যদি দেখা যায়, এগোচ্ছে না? হ্যাঁ, এইরকম একটা গ্রাফ দিয়েছিল, দিয়ে বললো আইডেন্টিফাই দ্য কারেক্ট গ্রাফ ফ্রম দ্য অপশন বিলো accurately depicts the progesterone level in female using oral contraceptive pills। দেখো এই ধরনের কোশ্চেন আমরা যে কোনো কন্ট্রাসেপটিভ পিলসের জাস্ট মানে একটা ডেফিনেশন করে নিয়েছি, কিন্তু এরকম একটা গ্রাফ দিয়েছিল, দিয়ে বলো যে কোন গ্রাফটা এর জন্য অ্যাপ্লিকেবল। এইগুলো করতে গেলে গ্রাফ স্টাডি দেখতে হবে। দেখো এখানে যদি তুমি গ্রাফ স্টাডি দেখো, এইখানে 7 দিন এবং পরের 7 দিন বাদ দিয়ে বাদ বাকি পুরো টাইমটাতেই প্রজেস্টেরন লেভেল হাই। অর্থাৎ এই জায়গায় অন্তত 21 দিন পর, বা ধরে এখানে 5, 5, 10 দিনও যদি হয়, 20 দিন পর কিন্তু ওভুলেশন হতে পারে। সো এই গ্রাফ দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রজেস্টেরন লেভেল ম্যাক্সিমাম কতদিন স্থায়ী থাকছে। সেইখান থেকে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে যে পিলটা, যেমন মালাদি, এটা প্রজেস্টেরন পিল। তো এই প্রজেস্টেরন পিল কেন কোন গ্রাফটাকে স্যাটিসফাই করছে? এই বি গ্রাফটাকে স্যাটিসফাই করছে। কেন বি গ্রাফটাকে স্যাটিসফাই করছে? কারণ দেখো ম্যাক্সিমাম যে টেনিওর অফ পিক দেখো বি গ্রাফে আছে, হ্যাঁ কি না? একদম ইজি কোশ্চেন এগুলো, এগুলো খুব কঠিন কোশ্চেন না, কিন্তু ইন্টারপ্রিটেশন করতে জানলে এইগুলো করা যায়। তো আজকের আমার 10টা কোশ্চেন ছিল, 10টা কোশ্চেন আমি এখানে বললাম। আগের 10টা কোশ্চেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বলা হয়েছিল, পরের 10টা কোশ্চেন আবার অন্য কোনো জায়গায় ডিসকাস করা হবে। উদ্দেশ্য 10টা কোশ্চেন নয়, তোমরা প্রত্যেকটা কোশ্চেনই ইউটিউবে পেয়ে যাবে। আশা করছি কি অ্যাপ্রোচে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমার পক্ষে যতগুলো রকম ভাবে জানানো সম্ভব আমি জানালাম। সময় খুব কম এবং তোমরাও খুব ট্রায়াল, তাও যে শুনেছ, সেই কারণে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং তোমাদের প্রতি অসীম ভালোবাসা রইল। প্রত্যেকের জীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই বলে আমি আমার সেশন এখানেই শেষ করছি। ধন্যবাদ।